আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিচ্ছেদ গল্পের ৭ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি আবিশা শিকদার রুহি। চিটাগাং শহরে আমার জন্ম। মা বাবার একমাত্র সন্তান ছিলাম। তারা আমাকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু এই সুখ বেশি দিন আমার সহ্য হয়নি। আমার যখন ৯ বছর বয়স তখনই বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। কিন্তু পুরো বংশে প্রথম মেয়ে আমি, এবং শেষ পর্যন্ত আমার বাবা চাচাদের কারো ঘরেই আর কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। এই কারণে সবার অনেক আদরের ছিলাম। দাদা দাদু আর বড় চাচা চাচির চোখের মণি ছিলাম সবসময়। আমার দাদা সেই এলাকার চেয়ারম্যান ছিলেন, আর জমিদার পরিবারের হওয়ার সুবাদে দাদা চাইতেন না আমরা কখনো আলাদা থাকি। আমাদের সব ডিসিশন উনি নিতেন, এই জন্য সবার বাড়ি একদম পাশাপাশি ছিল। আমার বয়স যখন 12 তখন বড় চাচার ছেলে সাকিব, ও আমার 5 বছরের বড় ছিল। ওকে চাচির বোনের কাছে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। ওর যাওয়ার মত ছিল না, তাই ও অভিমানে বলেছিল আর কখনো দেশে ফিরবে না। দাদু মারা যাওয়ার 1 বছর পরে, প্রায় 6 মাস আগে, সে হঠাৎ দেশে ফিরে আসে, কারণ বড় চাচুর হার্টের অসুখ ধরা পড়েছিল। সেদিন মাত্র আমার ফাইনাল এক্সাম শেষ হয়েছিল। আমি খুব খুশি ছিলাম। এই এক্সামটা নিয়ে সবগুলো অনেক ভালো হয়েছিল। বাসায় ফিরে দাদুমণির খোঁজ করতেই কাজের মেয়েটা বলে দাদু নাকি বড় চাচার বাসায় গিয়েছে। আমিও এক প্রকার দৌড়ে চাচুর বাসায় গিয়েছিলাম। তখন ওই বড় হওয়ার পর সাকিব প্রথম আমাকে দেখে। স্বাভাবিকভাবেই কথাবার্তা হয় তার সাথে। আমি বুঝতে পারিনি ওর মনে আমাকে নিয়ে কি রকম চিন্তা ভাবনা কাজ করছে। সাকিব সবার বড় ছিল, আর দূরে থাকতো বিধায় আমাদের কারোর সাথেই তার তেমন ভাব হয়নি। আমি অন্যান্য কাজিনদের সাথে বড় হওয়ায় ওদের সবার আদরের ছিলাম। আমি খুব সহজে সবার সাথে মিশতে পারতাম। সাকিবের সাথেও ভাব করে নিয়েছিলাম। কয়েকদিনের মধ্যে সাকিবকে সবাই মিলে ঘুরিয়ে শহর দেখাই। ও নিজে থেকেই আমাকে বলতো ঘুরতে নিয়ে যেতে। আমি আর অন্য ভাইরা মিলে নিয়ে যেতাম ওকে। একদিন নাস্তার টেবিলে সবাই বসা, তখন দাদু আমাকে প্রতিদিনের মতো খাইয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, রুহি, সাকিবকে তোর কেমন লাগে বলতো? আমি বললাম, আগে তোমরা বলো। চাচি কেন বলতো ভাইয়া কথা বলতে জানে না বেশি। তারপর উনি জেদি। উনি কত ভালো জানো তোমরা, নিজে থেকেই আমাকে বলে ঘুরতে নিয়ে যেতে, কত কথা বলে আমার সাথে। এমনকি আমাকে কাল ভাইয়া একটা শাড়িও কিনে দিয়েছে। ভাইয়া অনেক সুইট। আমি এই কথাটা স্বাভাবিকভাবেই বলেছিলাম, কারণ সাকিব আমার কাছে অন্য সব ভাইয়াদের মতোই ছিল। তাকে আমি নিজের ভাই মনে করেছিলাম। কিন্তু চাচু আমার সাথে সাকিবের বিয়ে ঠিক করে ফেলবে তা আমি ভাবতে পারিনি। সাকিব নাকি চাচির কাছে বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। এই জন্য চাচা চাচি আর দাদি সবাই খুশি হয়েছিল যে আমাকে অন্য কোনো ঘরে দিতে হবে না। তাদের কোনো টেনশন থাকলো না। বিকেলে দাদুমণি মিষ্টি সহ আমাকে এসে এই খবর শোনায়। আমি হতবাক হয়ে যাই। এমন কিছু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তখনই অনেক কষ্ট হয়। আমি সাথে সাথে চাচুর বাসায় যাই। দেখি সবাই অনেক চিন্তিত। চাচু বসে আছে, ডাক্তার তাকে চেক করছেন। ডাক্তার বলল উনাকে কোনো রকম টেনশন দিবেন না, উনার অবস্থা অতটা ভালো না, তাই বেশি এক্সাইটেড হওয়া উনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। সবাই এদিকে খেয়াল রাখবেন। ডাক্তার যাওয়ার পরে শুনলাম চাচু বিয়ের প্রিপারেশন নিয়ে ভাবছিলেন কিভাবে কি করবেন। এসব নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি কিছু না বলে বাসায় চলে আসি। সেদিন অনেক কান্না করেছিলাম। যারা এত ভালোবেসে বড় করেছে তারা সবাই আজকে অনেক খুশি, কিন্তু আমি তো মন থেকে সাকিবকে নিয়ে কিছু ভাবতে পারছি না। তখন মাকে অনেক বেশি মিস করছিলাম। এত জীবনে চাচা চাচি দাদা দাদি কেউ মা বাবার অভাব বুঝতে দেয়নি, কিন্তু সে রাতটা আমার জন্য পাহাড়ের মতো কঠিন লাগছিল। পরদিন থেকেই বাসায় বিয়ে বিয়ে একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল। আমি চুপচাপ সবার সব দেখছিলাম। দাদা আমাকে অনেক ভালোবাসতো। উনি চাইতেন আমি উকিল হই, কিন্তু ডাক্তার হওয়া আমার স্বপ্ন ছিল বিধায় আমাকে মেডিকেলে পড়িয়েছিলেন। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে সাকিবের সাথে বিয়ে দিতেন না, কিন্তু আজকে কাউকেই বলতে পারছি না। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানেক্স নামের একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ানেক্স বেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও।
এদিকে মোটামুটি সাকিবের ফ্রেন্ড, অফিসের কলিগ সহ সবাইকে জানানো হয়ে গেছে যে সে আমাকে বিয়ে করছে। এঙ্গেজমেন্ট হতে আর 3 দিন বাকি। চাচু আমাকে ডেকে বলেন, মা তোমার শরীর খারাপ? কিছুদিন ধরে আমার মেয়েটাকে এমন কেন লাগছে? আমি বললাম, না চাচু। চাচু না, আমাকে আজকে থেকে বাবা ডাকবে। এটা শুনে আমি কেঁদে উঠি। চাচু আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আসলে। তখন আমি চাচুকে বলি এই বিয়ে আমি করতে চাই না। উনি কিছুক্ষণের জন্য চুপ থাকেন, এরপর আমাকে বলেন করতে হবে না, তুমি আমার মেয়ে, আমার ভাইয়ের শেষ স্মৃতি। তোমার মন যদি সাকিবকে না চায় তাহলে জোর করে বিয়ে দিব না আমরা। সেদিন রাতেই চাচা সবাইকে বলে আমার মেয়ে এখন বিয়ে করতে চায় না, তাই সাকিবের সাথে ওর বিয়েটা হবে না। তবে সাকিব বড় হয়ে গেছে, ওর জন্য একটা ভালো মেয়ে দেখে আমরা তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেব। প্রথমে চাচি দ্বিধা করলেও পরে সম্মতি জানালো। আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সব ঝামেলা শেষ। বরাবর রাতে আমি কখনো একা ঘুমাতে পারি না। আমি ভয় পাই দেখে সবসময় হয় দাদু না হয় চাচা চাচির সাথে রাতে ঘুমাতাম। সেদিন রাতে দাদুর খুব জ্বর হয়েছিল, তাই চাচিও রাতে আমাদের বাসায় থেকে গিয়েছিলেন। কিন্তু মাঝরাতে তার জ্বর এত বেড়ে যায় যে চাচি আমাকে বলে তোমার চাচুকে ডেকে নিয়ে আসো। চাচির কাছ থেকে চাবি নিয়ে আমি চলে যাই। রাত তখন 2:45 মতো ছিল। আমি চাচুর বাসায় ঢুকে তার রুমে যাই। কথাটা বলতে রুহি যেন আটকে উঠল। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাচ্ছে ইরাদ। রুহির হাত কাঁপছে। ইরাদ নিজের অজান্তেই ওর হাত আলতোভাবে ধরে বলল, কি হয়েছে তারপর? রুহি বলল, রুমে গিয়ে দেখি সাকিব চাচুকে বালিশ চাপা দিয়ে বলছে, আমি রুহিকে চাইছি, আপনি দিলেন না। এখন এই দুনিয়ায় আপনার আর দরকার নাই। আমার চাওয়া পূরণ না হলে সবার পরিণতি এমন হবে। চোখে মুখে তার হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আমার চাচুর হাত পা তখন নিথর হয়ে পড়ে আছে অলরেডি। আমি সামনে গিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই, আর চাচুর পালস চেক করে দেখি উনি আর আমাদের মাঝে নেই। তখনই উঠে সাকিবের গালে একটা চড় লাগিয়ে কাঁদতে কাঁদতে বলি, তুমি মানুষ নাকি পশু? এটা কি করলা তুমি? আমার চাচু। তখনই সাকিব বলল, আমি তোকে ভালোবাসি, তোর জন্য অমানুষ হইছি। আমি বললাম, আমি সবাইকে এখনই বলে দিব, তোকে পুলিশে দিব, দাঁড়া। তখন ও সাথে সাথে আমার মুখ চেপে ধরে, এরপর আমার মুখ বেঁধে টেনে হিচড়ে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যায়। আমি সেন্সলেস হয়ে পড়ি। এরপর যখন হুঁশ ফিরে তাকিয়ে দেখি একটা রুমে আমি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বন্দি। রুমটা একদম পর্দা দিয়ে বন্ধ, কেউ নেই আশেপাশে। অনেক চিৎকার করেও লাভ হলো না। একে তো নিজের চাচাকে হারানোর দুঃখ, দ্বিতীয় সেই খারাপ লোকটাকে শাস্তি দিতে না পারার দুঃখ। অনেকক্ষণ পরে সেই জানোয়ারটা আসলো। এতক্ষণে আমার শরীরে কোনো শক্তি আর নেই। আমি আপ্রাণ চেষ্টা চালিয়েছি নিজেকে চেয়ার থেকে মুক্ত করার, কিন্তু পারিনি। সামনে এসে সাকিব আমাকে বলে, বাসায় মিথ্যা একটা চিঠি দেখিয়েছি আর বলেছি তুই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, আর এটা পরে আব্বু মরে গেছে। সবাই তোকে আর দেখতেও চাচ্ছে না। দে আর হেট ইউ রুহি, আর তোর কথা কেউ মানবে না, কারণ আমাকে তুই বিয়ে করতে চাস না, এজন্য বানিয়ে কিছু বলতে পারিস। এরকম অনেক হিন্ট আমি 2 দিনে সবাইকে দিয়ে দিছি। 2 দিন তোকে আমি প্যাথেটিন দিয়ে ফেলে রাখছিলাম। নাও মাই ওয়ার্ক ইজ ডান। তাই এখন তোর একটাই ওয়ে আছে, আমাকে বিয়ে করে চল বাসায়। আমি বলবো তোকে বুঝিয়ে নিয়ে আসছি, তোকে যেন মেনে নেয়। ও এটা বলার সাথে সাথে আমি ওর মুখে থুতু দেই। এরপর ও আমাকে অনেক অনেক মারে। এভাবে আরো একদিন কেটে যায়। আমি বুঝতে পারি আমার শরীরে আর কোনো শক্তি নেই। পরের দিন একই সময় ও আবারও আসে। আজকে ওর চেহারায় হাসি। রুমে ঢুকে আমাকে বলে, তুই এভাবে না হোক অন্যভাবেই না হয় আমার হবি। আজকে তোর সাথে বাসর করে ফেলবো, তারপর বিয়ে না করে কই যাবি? আর বিয়ে না করলে নাই করলি, আমার সমস্যা নাই। কথাটা শুনে আমার কলিজার পানি শুকিয়ে যায়, আর আমার মাথায় বুদ্ধি আসে, কিন্তু গলা দিয়ে কথা বলার শক্তি নেই। আমি ওকে আস্তে করে বলি, দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে ও সাথে সাথে হাঁটু গেড়ে আমার সামনে এসে বসে। সাকিব বলল, কি বললে? আমি বললাম, বিয়ে করব তোমাকে, এভাবে কিছু করো না প্লিজ। ওর চোখ চকচক করছে খুশিতে। সাকিব বলল, কখন করবি? আমি বললাম, আমাকে একটু সুস্থ করে দাও তারপর। ও খুশি হয়ে আমাকে খেতে দিল। আমি খেয়ে ওকে হাসি মুখে কিছু ভিটামিনের নাম দিলাম। ও আমাকে সেগুলো এনে দিল। আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, ওকে আমার টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, তাই ঠিকমতো খেয়ে আমি সুস্থ হই। এরপর ও বলে, চল বিয়ে করি। সেদিন প্রথম আমি বের হই এতদিন পরে। আশেপাশে সব মানুষ অচেনা। কিছুক্ষণ পর দেখি কাজী অফিস। আমরা যখন ঢুকতে যাব তখনই দেখি রাস্তার পাশে ইট রাখা। একটা হাতে তুলে সাহস করে নিয়ে সাকিবের মাথায় আঘাত করি। এরপর ও সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর পকেট থেকে হাতিয়ে যা কিছু টাকা পাই তা নিয়ে আমি পালিয়ে যাই। সবকিছু দেখে আমি অবাক। আমাকে শিফট করে রাজশাহী জেলাতে এনে ফেলেছে। সে সময় ঢাকার একটা ট্রেন ছিল। আমি উঠে পড়ি কিছু না বুঝেই, কারণ সাকিব যদি এসে পড়ে তাহলে আমাকেও শেষ করে দিবে। তারপর সেদিন রাতেই ঢাকা আসি আমি। কিন্তু রাস্তার খারাপ ছেলেরা আমাকে বিরক্ত করছিল। আমি এতটা সময় বৃষ্টিতে ভেজার ফলে জ্বর হয়ে যায়, আর তাদের ভয়ে দৌড়াতে থাকি। তখনই আপনার বাসার দিকে চোখ পড়ে। দেখি কোনো দারোয়ান ছিল না। আমি বাঁচার জন্য ভেতরে ঢুকে পড়ি, আর আপনি গেট খুলতেই কান্না করতে করতে সেন্সলেস হয়ে যাই। আমার জীবনটায় আমি শুধু হারিয়েই এসেছি। তারপরেও
হলেও সবকিছু মেনে নিয়েছিলাম। আর যখন সাকিব আসে তখন আর ভালো কিছুই হয়নি আমার সাথে। আমি জানি না আমার কি হবে, এই জীবন এখন অর্থহীন। পরন্ত বিকেলে সোনালি রোদ জানালা দিয়ে রুহির ওপরে পড়ছে। ও নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। কতটা অসহায় লাগছে ওকে, মনের কষ্টে হু হু করে কেঁদে চলেছে। আর রুহির জীবন বৃত্তান্ত শুনে ইরাদের কলিজায় লাগছে। মেয়েটার চোখের পানি ওর সহ্য হচ্ছে না। কেন যেন ইরাদের ওকে অনেক আপন লাগছে। নিজে থেকেই ইরাদ রুহিকে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমি আছি। আর কেউ কখনো তোমাকে কিছু করতে পারবে না কোনোদিন। কান্না করো না। রুহি আস্থা পাচ্ছে, পরম আস্থা পাচ্ছে ইরাদের বুকে। চোখ বুজে ও একটা শান্তি পাচ্ছে। দুইজন আষ্টে পৃষ্ঠে একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। রুহির ইচ্ছে করছে সারা জীবন এই বুকে থেকেই কাটিয়ে দিতে। বেশ কিছুক্ষণ ইরাদের বুকে মুখ গুজে রুহি কান্না করলো। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, বরং এক ঝাটকায় নিজের পরিবারকে হারানোর। এই কান্না এক জোরপূর্বক অধিকার আদায়ের দাবিতে একটা মেয়েকে তার স্বাভাবিক হাসি খুশি জীবন থেকে দূরে সরিয়ে নেওয়ার কান্না। ইরাদ বুঝতে পারছে এই মেয়েটা ছোট থেকে সবকিছু হারিয়ে আসছে। তার মনের মাঝে অনেক ব্যথা লুকিয়ে আছে, যা সে হয়তো প্রকাশ করতে পারে না। যা কিছু ঘটে গেছে তাতে তারও কোনো দোষ নেই। সে কেন ভয় নিয়ে বাঁচবে? তাকে একটা স্বাভাবিক জীবন ইরাদ দিবে। তাকে সব রকম দুঃখ থেকে ইরাদ নিজের সর্বোচ্চ দিয়ে বাঁচিয়ে রাখবে। কেন এমন লাগছে ইরাদ জানে না, কিন্তু এই অনুভূতিটা মন্দ না, বরং একটা দায়িত্ব আর সুখ দিচ্ছে ওকে। বেঁচে থাকার একটা টান লাগছে এই দুনিয়ায়। রুহির কান্না কমে এসেছে কিছুটা, তবুও ইরাদের বুকে লেপ্টে আছে ও। কেন যেন কথাগুলো বলতে ওর ভয় হয়। ইরাদ আলতো করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই জিজ্ঞেস করলো, শপিং মলের ছেলেটা কে ছিল? রুহি বলল, সে ছেলেটা আমাকে পছন্দ করত কলেজে থাকতে। আমার ওকে একদম পছন্দ ছিল না। যদিও দাদা বেঁচে থাকতে আমাকে বিরক্ত করার সাহস পেত না, কিন্তু দাদা মারা যাওয়ার পরে আমাকে কল দিয়ে বিরক্ত করত। আমি চাচুর কাছে বিচার দিতে পারতাম, কিন্তু ওর মতো আরো অনেকে ছিল যারা পছন্দ করত। এদের নামে বিচার দেওয়া মানেই এক্সট্রা টেনশন দিয়ে ফেলা, যা আমি কখনো করতে চাইনি। না হয় আমার বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দিত, কারণ আমার বাসায় অনেক রেস্ট্রিকশন ছিল আর আমাকে নিয়ে সবাই অনেক টেনশনে থাকতো। আমি বললাম, বুঝতে পেরেছি। এই বলেই নিজের বাহুডোরের বাঁধন হালকা করে দিলাম। রুহি সরে বসলো। এমন সময় মাগরিবের আজান পড়তে শুরু করলো চারদিকে। রুহি বলল, ইস, আজান দিচ্ছে, আমরা এখনো শাওয়ারও নেইনি। ইরাদ বলল, হ্যাঁ আমি যাচ্ছি, একেবারে নামাজ পড়ে তারপর তৈরি হয়ে ব্যাগ নিয়ে নামছি, আপনিও ফ্রেশ হয়ে নেন। এই বলে ইরাদ চলে গেল। রুহি আগে অজু করে নামাজ পড়ে, তারপর গোসল সেরে এসে একটা লাল রঙের জর্জেট শাড়ি পরে। ফর্সা ধবধবে শরীরে লাল রং একদম পরীর মতো লাগছে। গিসারে হঠাৎ প্রবলেম হওয়ায় ঠান্ডা পানিতে গোসল করার ফলে গালগুলো গোলাপি বর্ণ ধারণ করেছে। কোমর অবধি ভেজা চুলগুলো খোলা অবস্থায় সামনের দিকে ডান পাশে এনে রেখেছে, যা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে রুহিকে। বেশ মনোযোগ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েক মিনিট ধরে ব্লাউজের ব্যাকের হুকটা লাগানোর চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। এমন সময় ইরাদ আসে ওর ঘরে। এমন সুন্দরী দেখে যে কেউ একবার থেমে ওকে দেখতে থাকবে, হোক সে পুরুষ বা নারী। ইরাদ একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রুহির থেকে। এই প্রথম রুহিকে শাড়িতে দেখলো সে, তাও লাল শাড়িতে। একদম বউ বউ মনে হচ্ছে। বিশেষ করে নাকে পাথরের বড় একটা স্টোনের নোজপিন, আর নাকের সেই পাশের তিলটা চেহারাকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছে। কে এই অপরূপার সৌন্দর্য বেশি বৃদ্ধি করেছে তা একটা প্রতিযোগিতা করেও হয়তো স্থির করা যাবে না। ইরাদ তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে বলল, হয়েছে আপনার? রুহি বলল, না, এই হুকটা লাগাতে পারছি না, একটু হেল্প করবেন? ইরাদ রুহির ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে এগিয়ে আসলো। ইরাদের ঠান্ডা হাতের স্পর্শ পেতে রুহি কেমন যেন কেঁপে উঠল। এই হাতের স্পর্শ তো ওর হৃদয়ের স্পন্দন পর্যন্ত বাড়িয়ে দেয়। কেমন যেন লজ্জা লজ্জা লাগে। যখন রুহি তাকিয়ে আয়নায় একসাথে ওদের দেখলো, কেমন যেন পূর্ণতা লাগছে দেখতে। এক হয়ে গেলে কি মন্দ লাগবে ওদের দুজনকে? মনে তো হচ্ছে না, আয়না তো বলছে বেশ লাগছে একসাথে। ইরাদ অন্যদিকে তাকিয়ে হুকটা লাগিয়ে দিল। রুহি বলল, আমাকে নেকলেসের হুকটাও একটু লাগিয়ে দিবেন? না চাইতেও রুহির ঘাড়ে গলায় ইরাদের তাকাতে হলো। একটু অস্বস্তি লাগছে, তবুও চেনটা লাগিয়ে দিয়ে পেছন ফিরে রুহিকে বলল, আজকে ওভাবে জড়িয়ে ধরার জন্য আমাকে মাফ করবেন। রুহি বলল, ঠিক আছে। ইরাদ বলল, আপনি আস্তে ধীরে রেডি হন, সমস্যা নেই, আমি ব্যাগগুলো গাড়িতে পাঠিয়ে দিচ্ছি ড্রাইভারকে দিয়ে। আমরা একেবারে এশার নামাজ পড়ে রওনা দিব। রুহি আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে, ইরাদের কত ফর্মালিটি, একদম ঢং। ওকে ধরেছে বলে সরি বলছে, কিন্তু ওর মনে যে একদম গেঁথে গেছে ও। কোনো পারমিশন ছাড়াই এটা কি ঠিক করেছে? এই অধিকার কি রুহি ওকে দিয়েছিল? তাহলে সেই হিসেব কে করবে? রুহির জীবনে ইরাদই প্রথম পুরুষ যে ওকে এভাবে স্পর্শ করেছে, আর রুহিও সেটা স্বেচ্ছায় গ্রহণ করেছে। আজকে আয়নায় এভাবে ব্ল্যাক স্যুটে ইরাদকে ওর সাথে দেখে ও বুঝে গেছে ওদের জুটিতেও মানায়। মনে হচ্ছে এতদিনে নিজের স্বপ্নের পুরুষের দেখা মিলেছে। এই ছেলেটাকে ছাড়া ওর জীবনটা চলবে না। ওকে যে নিজের স্বামী হিসেবে চায় রুহি। এই নাটকে
নিজেকে ইরাদের স্ত্রী হিসেবে বলতেই ওর এত ভালো লাগছে, তাহলে বাস্তবে এমন হলে কতই না ভালো লাগবে। কথাগুলো ভেবে একা একাই লাজুক হাসি দিচ্ছে রুহি। মন যেন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ইরাদকে নিয়ে। এই স্বপ্ন অনেক বেশি রঙিন, যার গাঢ় রং হৃদয়কে রঙিন করে তুলেছে অদৃশ্য এক রংধনুতে। এশার নামাজ শেষ করে রুহি ঘর থেকে বের হলো। বেশ সুন্দর করে সেজেছে আজকে। ঠোঁটে লাল লিপস্টিক, গালে হালকা ব্লাশ অন, চোখে মাস্কারা, লম্বা সিল্কি চুলগুলো খোলা, নাকে হোয়াইট সেই নোজপিনটাই আছে, গলায় পাতলা একটা চেন, কানে সুন্দর দুইটা টপ পরেছে, এক হাতে একটা ঘড়ি আর এক হাতে একটা হোয়াইট ব্রেসলেট। মেয়েটার সাজের ধরন এত সুন্দর। অন্য কোনো ছেলে যদি ইরাদের জায়গায় থাকতো এতদিন রুহির সাথে কাটিয়ে রুহির প্রেমে হাবুডুবু খেত, কিন্তু ইরাদ ওকে এমন কিছুই বলে না, বরং এত খেয়াল রাখার পরেও একটা দূরত্ব রেখে চলার চেষ্টা করে। রুহিকে বের হতে দেখে একটা স্মাইল দিল ইরাদ, কিন্তু রুহি ইরাদকে দেখছে। ব্ল্যাক স্যুট পরেছে, ব্যাক ব্রাশ করা চুল জেল দিয়ে রেখেছে, ফর্সা চেহারা, খোঁচা খোঁচা দাড়ি। মোবাইলে কি যেন দেখছিল সে। রুহিকে আসতে দেখে একটা স্মাইল দিয়ে আবারও ফোনে মনোযোগ দিল। আবার একটু পর বাঁকা হয়ে উল্টো দিকের সোফায় বসে পড়ল। রুহি দাঁড়িয়ে ভাবছে কিছু একটা করা দরকার। এই ছেলেটার মুখে নিজের একটু প্রশংসা শুনতে খুব করে ইচ্ছা করছে। কি করা যায়? রুহি এগিয়ে গিয়ে ইরাদকে বলল, আপনাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ইরাদ বলল, ধন্যবাদ। এই বলে মোবাইলটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার নিউ ফোন। এতদিন বাসায় থাকতেন, তখন ফোন নিতে চাননি, আমি কিছু বলিনি, কিন্তু এখন নিতে হবে। রুহি বলল, ফোন দিয়ে কি করব? ইরাদ বলল, আমার সাথে কথা বলবেন। কথাটা শুনে রুহি ইরাদের দিকে তাকালো। ইরাদ নিজের কথায় নিজেই অপ্রস্তুত হয়ে বলে, বাসার বাহিরে যাচ্ছি, দরকার হতেই পারে। রুহি বলল, আচ্ছা ঠিক আছে। রুহি মুচকি হাসলো, কথাটা ওর ভালো লেগেছে। গাড়িতে বসে আছে ইরাদ আর রুহি। রুহি মনে মনে বলছে, মানুষ না চাইতেও কত কমপ্লিমেন্ট দিত আমাকে, আর এদিকে উনি আমার দিকে ঠিকমতো তাকিয়েও দেখে না। কঠিন একটা। রুহির একটু একটু রাগ ইরাদ বুঝতে পারছে, কিন্তু কারণটা ধরতে পারছে না ঠিকভাবে। তবে ড্রাইভারের সামনে কিছু জিজ্ঞেস না করাটাই ইরাদের কাছে ঠিক মনে হলো। শাহিনদের পরিবারের সবাই অনেক ভালো, ইরাদকে অনেক পছন্দ করে। এই সুবাদে রুহিকেও তাদের পছন্দ হয়েছে অনেক। তাদের বাসায় ডিনার করে ইরাদ রুহি হেলিকপ্টারে করে মাত্র 28 মিনিটের মাথায় সিলেটে এসে পড়ল। ঢাকার তুলনায় শ্রীমঙ্গল খুব সুন্দর, গাছগাছালির সমারোহ। বেশ ঠান্ডাও পড়ে গেছে এখানে। একটা স্নিগ্ধ সুষমা ভরা পরিবেশ। থেমে থেমে দমকা হাওয়া বইছে, যেন চারদিকের সবকিছু একত্রে নতুন জুটিকে বরণ করে নিচ্ছে। এবং হোটেলে ঢুকতেই ওরা স্পেশালি দুজনকে বরণ করে নিল। ম্যানেজার যখন বলল, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস ইরাদ, রুহির খুব ভালো লাগলো। মিসেস ইরাদ শব্দটা বারবার মনে হচ্ছে কানে বাড়ি খাচ্ছিল। সবগুলা ফর্মালিটি কমপ্লিট করে যখন ওরা রুমে যাবে, তখনই ইরাদের ছোটবেলার স্কুলের বন্ধু আরিশা আর পিয়ালের সাথে দেখা হয়। ওরা কলেজে থাকতে প্রেম করে বিয়ে করেছিল। আজ তারাও ভ্যাকেশনে এই হোটেলে উঠেছে। এভাবে দেখা হওয়ায় তিনজনই খুব খুশি হয়ে যায়। রুহির সাথেও পরিচয় করে নেয় আরিশা নিজে থেকেই। আরিশা বলল, মেয়েটাকে তোর ওয়াইফ? রুহি বলল, হুম। ইরাদের আগেই রুহি উত্তর দিয়ে দেয়। আরিশা আর পিয়াল অনেক খুশি হয় খবরটা শুনে। আরিশা বলল, মেয়েটা অনেক মায়াবতী ইরাদ। ইরাদ বলল, থ্যাঙ্কস দোস্ত। পিয়াল বলল, তোরা কোন রুমে উঠেছিস? ইরাদ বলল, 504-এ। আর তোরা? পিয়াল বলল, হানিমুন সুইটে। রাইট? ইরাদ বলল, হুম। আরিশা বলল, তোমার নাম কি ভাবি? আর বিয়ে কবে হয়েছে? রুহি বলল, আমার নাম রুহি, আজ সকালেই। পিয়াল আর আরিশা একসাথেই বলে ওঠে, ওয়াও। আরিশা, শোনো, কিছু কথা বলার আছে। এই বলে পিয়াল একটানে সাইডে নিয়ে গেল ওকে। কিছুক্ষণ পরে দুজন হাসতে হাসতে বলল, ইরাদ, তোদের রুমটা দেখে তারপর আমরা চলে যাই, কি বলিস? ইরাদ বুঝতে পেরেছে ওরা কোনো দুষ্টামি করতে পারে, কিন্তু আবার ভাবলো এখন কি বা করবে। মনে কিছু প্রশ্ন থাকলেও ওদের সাথে করে নিয়ে গেল ইরাদ। চারজন মিলে ইরাদদের রুমে গেল। খুব সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। ফুল হোয়াইট একটা রুম, রাউন্ড বেড, একটা সোফা, টিভি, বার, সবকিছুই আছে এখানে। এর ওপরে রেড রোজ দিয়ে সাজানো। একদম রোমান্টিক একটা আমেজ তৈরি হয়ে আছে, যে কারোই নেশা ধরে যাবে এই ঘরে আসলে। পিয়াল ইরাদকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ও মাহিরার সাথে ইরাদের ডিভোর্সের কথা জানতো, কিন্তু রুহির ব্যাপারে কিছুই জানে না। তবে এই ব্যাপারে কিছু জানতে না, বরং আজকে যেহেতু ওদের ফুলসজ্জা, এই রাতটা যেন সুন্দর করে কাটায়, এই বুদ্ধি দিতেই মূলত ইরাদকে পিয়াল এনেছে। আর আরিশা এদিকে রুহির সাথে সোফায় বসেছে। রুহি মাথায় হাত দিয়ে রেখেছে, কারণ রুহির ডিনারের পর থেকে মাথায় হালকা ব্যথা অনুভব হচ্ছিল। কি হয়েছে ভাবি? রুহি বলল, আপু, মাথাটা হালকা ঝিমঝিম করছে। দেখি উনি ফ্রি হলে একটা ফ্রেঞ্জিট এনে খেতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আরিশা বলল, আমার কাছেই তো আছে, পিঙ্ক মেডিসিনটা না? রুহি বলল, জি। আরিশা বলল, দাঁড়াও দিচ্ছি। রুহি আরিশার কাছ থেকে নিয়ে মেডিসিনটা খেয়ে নিল, নাম না দেখেই। এবার আরিশা বলতে শুরু করলো, ভাবি, ইরাদকে আমরা ছোট থেকে চিনি। ও অনেক কোমল মনের একটা ছেলে, ওকে কখনো কষ্ট দিও না। ও অনেক ভালো। ভালোবেসেই মাহিরাকে ও বিয়ে করেছিল। মাহিরা ওকে ছেড়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম ও মনে হয় জীবনটা আর
গোছাতে পারবে না। মাহিরা তামিম নামের এক ছেলের সাথে বিবাহিত থাকা অবস্থায় পরকীয়া করত। এমন একটা পাগলের মতো ভালোবাসে যে স্বামী তাকে রেখেই, শুধুমাত্র ইরাদ ওকে সময় দিতে পারতো না দেখে। জানো, ইরাদের মুখেও এগুলো শুনিনি। মাহিরা নিজেই এই কথা ডিভোর্সের সময় অভিযোগের সুরে বলেছিল। মাহিরার প্রতি একটা নোংরা মনোভাব কারো হোক, ইরাদ এটা ডিভোর্সের সময় চায়নি। এমন কেয়ারিং ছেলেকে ফেলে ও চলে যায়। যারা ওদের পার্সোনালি চিনতাম সবাই শুধু বলেছিলাম মাহিরার থেকেও যেন আল্লাহ পাক ভালো কাউকে ইরাদের জীবনে এনে দেয়। তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তুমি ওকে অনেক ভালোবাসা দিও, ও তোমাকে অনেক ভালো রাখবে ভাবি। কথাগুলো শুনে রুহির কাছে ইরাদের ডিভোর্সের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এখন তো ইরাদের ওকে দূরে ঠেলে দেওয়ার কারণটাও মাথায় ঢুকছে। হয়তো ইরাদ ভয় পায়, সম্পর্কের প্রতি হয়তো একটা ভয় বাসা বেঁধে গেছে ওর মনে। ইরাদ ভালো, ওর মনটা ভালো, ও কোনো অন্যায় করেনি যার ফলে ওর ওয়াইফ চলে গেছে। বরং ওই মেয়ে না গেলে হয়তো আজকের এই ইরাদকে রুহি পেত না। আরিশার হাত ধরে রুহি বলল, আমি আপনার বন্ধুকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি, ইনশাআল্লাহ অনেক যত্নে রাখবো, তার জীবনের কালো অধ্যায়গুলো ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আরিশা বলল, শুনে অনেক খুশি হলাম। আচ্ছা ভাবি, তোমার কি ওর সাথে লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল নাকি ধীরে ধীরে প্রেমে পড়েছো? রুহি বলল, ধীরে ধীরে প্রেমে পড়েছি, আর আজকে বুঝতে পেরেছি তাকে আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি। এই বলেই রুহি একটা লাজুক হাসি দিল। এরপর রুহি আর আরিশা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল। এদিকে পিয়াল আর ইরাদ চলে এসেছে। আরিশা বলল, পিয়াল সময় হয়ে গেছে, এসে পড়ো ডার্লিং। ইরাদ বলল, যা যা, তোর বউ ডাকছে। পিয়াল বলল, কাজ কি হয়েছে আরিশা? আরিশা বলল, একদম, এবার চলো। পিয়াল যাওয়ার সময় ইরাদকে বেস্ট অফ লাক বলে চলে গেল। রুহি লজ্জায় একদম কুকড়ে যাচ্ছিল পিয়াল আর আরিশার দুষ্টুমিতে। ওরা যাওয়ার পরে ইরাদ রুহিকে বলল, আপনি চেঞ্জ করে নেন। রুহি বলল, আমি এখন চেঞ্জ করব না, একটু ঘুমাই। ইরাদ বলল, তাহলে আমি চেঞ্জ করে আসি, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় থাকছি। রুহি বলল, সমস্যা নেই, মাঝে কোল বালিশ দিয়ে দিচ্ছি, আপনি ওপাশে শুয়ে পড়ুন, সোফায় শুয়ে ঘুম হবে না ঠিক মতো। ইরাদ বলল, না সমস্যা নেই। রুহি বলল, যা বলেছি তাই করবেন। এই বলেই রুহি গিয়ে শুয়ে পড়ল। ইরাদ ফ্রেশ হয়ে এসে সোফায় বসেছে। রুহি কাত হয়ে বিছানায় শুয়ে আছে। ইরাদ ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এমন একটা পরিবেশে এই মেয়েটার সাথে কেমন যেন লাগছে, মনের ভেতর আনচান করছে। রুহির প্রতি ওর একটা মায়া কাজ করে, এটা ইরাদ বুঝে, কিন্তু আজকে ওকে বারবার তাকিয়ে দেখতেই ইচ্ছে করছে। বেশ করে বিকেলে সবটা শোনার পর থেকেই মেয়েটার প্রতি যত্ন আর টানটা চক্রবৃদ্ধি আকারে যেন প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে। মনে মনে নিজেই নিজেকে বলা শুরু করলো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না ইরাদ, এভাবে মেয়েটাকে দেখা ঠিক না। রাতে যখন ও রেডি হয়ে এসেছিল ঠিক শোকেজের গ্লাসে রুহিকেই দেখে যাচ্ছিলি তুই। মেয়েটা যদি বুঝতে পারে তোকে কি ভাববে? বিশ্বাস করেছে তোকে, আর তুই কি না ওকে লুকিয়ে লুকিয়ে দেখিস? কিন্তু না চাইতেই তো এমন হচ্ছে। ইরাদ তো ইচ্ছে করে এমন করে না। এসব ভাবতে ভাবতেই মনে হলো অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাই এখন, বাকিটা কাল ভাববো। লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল ইরাদ। বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করতেই বুকে নরম কিছু অনুভব করলো। ইরাদ তাকিয়ে দেখলো রুহি হাত রেখেছে ওর বুকে আর ওর দিকে তাকিয়ে আছে। ড্রিম লাইটের আবছা আলোতে রুহির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইরাদ কিছু না বলে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরতে চেষ্টা করে। তখন রুহি ওকে হাত দিয়ে টেনে ধরে বাধা দিয়ে জিজ্ঞেস করে, দেখতে ভাল লাগে না আমাকে? অন্যদিকে ফিরছো কেন বলো? রুহির কথা শুনে ইরাদ ভেবাচেকা খেয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিচ্ছেদ গল্পের 4 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।